আসসালামু আলাইকুম। আমি ছোট বর্তা থেকে আরিফ। ছোট বর্তায় আপনাদের স্বাগতম। আজকে আমরা ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ যদি কোনো পেশেন্টের রক্তের প্রয়োজন হয়, একজন সুস্থ ব্যক্তির কাছ থেকে ব্লাড নিয়ে আমরা পেশেন্টকে পরিসঞ্চালন করি। কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এখনো যেটা দেখা যায়, পেশেন্ট এবং ডোনারদের এখনো সঠিক নিয়ম বা সঠিক তথ্য অনেকে অবগত নয়। তাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেন সবাই ব্লাড দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে পারে। আজকে আমাদের সামনে আছেন ডক্টর হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং সে হেলথ রিসোর্স হসপিটালে কনসালট্যান্ট হিসাবেও আছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের যারা এখনো এই 2025 সালে এখনো অনেক ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক কিছু নিয়ম কানুন জানে না, জি। এমনকি এটা নিয়ে একটা মানে সবার ভিতরে একটা সচেতনতার অনেক অভাব। সেক্ষেত্রে আজকে আমাদের এই অনুষ্ঠানটা চাচ্ছিলাম যে আপনার মাধ্যমে করেন। তো আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব, যেন আমাদের এখানে যারা দর্শক বা যারা থাকবে তারা যেন এইটা শুনে এবং কি তারা যেন উপকার হয়। হ্যাঁ, জি তো সবার প্রথমে যখন একটাই হয়, যেমন একজন পেশেন্টকে ব্লাড দিতে গেলে অনেকে দেখা যায় যে বাবার ক্ষেত্রে সন্তান দিতে চায়, হ্যাঁ, বা মাকে দিতে চায়। তো এই ব্যাপারে আপনার কোনো নিয়ম কানুন আচ্ছা, কিরকম আছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, এরকম একটা সচেতনমূলক বিষয় নিয়ে আপনি একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি। আমি ডাক্তার হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, বিভাগ প্রধান হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং কনসালটেন্ট হিসেবে বালুরমাঠ চাষারা হেলথ রিসোর্স হসপিটালে আছি। তো আমরা যেটা আগে দেখতাম যে যখনই কোনো পেশেন্টকে ব্লাড দেওয়া লাগতো, সবাই ফার্স্ট সিলেকশন করতো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে। কিন্তু আমরা রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ থেকে একটা সম্পূর্ণভাবে বলা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছেন তাদেরকে ব্লাড না দেওয়ার জন্যই বলি। কারণ সেক্ষেত্রে এরকম একটা রোগের পরবর্তীতে সমস্যা হতে পারে, যেটা TAGBHT বলে, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। তো সেক্ষেত্রে এইটা যখন হয়ে যাবে, এই রিয়াকশন এর কোনো প্রতিকার নেই। সেক্ষেত্রে আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে 6 জনকে বোঝাবো, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে। আমরা কেউ কাউকে এরকম সম্পর্ক যারা আছেন কেউ কাউকে পারতপক্ষে ব্লাড দিব না। আমরা চেষ্টা করব নিকট আত্মীয় বা ফ্রেন্ড বা আশেপাশে এদের কাছ থেকে ব্লাড দিতে। কারণ নিকট আত্মীয় থেকে আমি যখন ব্লাড দিব, আমি একজনকে দিব, সে আরেকজনকে দিবে। কিন্তু আমি যদি আমার মা বাবা ভাইকে দিই, হয়তো বা 100 জনে একজন একটা রিয়াকশন হয়ে যেতে পারে। সেই রিয়াকশনের কোনো ধরনের মেডিসিন বা চিকিৎসা নাই। এক্ষেত্রে আমরা ডিসকারেজ করি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেন ব্লাড না দেয়। আর সেকেন্ড, তাহলে যে রিলেটিভ যারা আছে ডিএনএগত, তারা ক্ষেত্রে কি হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি ছাড়া সবাই দিতে পারবে, যেমন অন্য চাচা হতে পারে বা মামাতো ভাই খালতো ভাই, যারা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি আছে কোনো সমস্যা নেই, চাচাতো তাদেরকে ভাইকে দিতে পারবে? দিতে পারবে। শুধুমাত্র 6 জন। ছেলে তার মা বাবাকে দিবে না, ভাই বোনকে দিবে না, আর সন্তানকে দিবে না। এই 6 জন ছাড়া সবাইকে সে দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে তো তাহলে প্রশ্ন করবে যে আপনার মা তো আর ডিএনএগত কোনো থাকে না, তাহলে এটা ডিএনএ গত না, যেটা হচ্ছে ট্রান্সফিউশন অ্যাসিড গ্রাফটের সাথে ডিএনএ সাথে জড়িত না, এটা হচ্ছে লিম্ফোসাইটের সাথে জড়িত। পরিচিত যারা থাকে, আমার রিলেটিভ, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি জেলা আছে, আমার ছেলে এবং মেয়ে, আমার মধ্যে একটা লিম্ফোসাইট একটা কালেকশন থাকে। হ্যাঁ, দেখা যায় যে ওই কানেকশনের কারণে এই ধরনের রিয়াকশন গুলো হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি যে না দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর আপনার একটা ব্যাপার হলো, আগে যেমন অনেক মানুষ এসে বলে যে 3 মাস পর ব্লাডটা দেওয়া যায়, কিন্তু এখন বর্তমানে যেটা আমরা বলি যে না, এটা 4 মাসের ক্ষেত্রে। তো এই ব্যাপারটা কেন? আগে 3 মাসে দেওয়া হতো, এখন 4 মাস। আচ্ছা, আমরা যেটা হচ্ছে যে বলি যে 4 মাস পর পরই ব্লাড দেওয়া উত্তম। সেক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে অবশ্যই 4 মাস। মেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক সময় আমরা 3 মাস পর নিয়ে থাকি। মেলের ক্ষেত্রে 3 মাস পর নেওয়া যায়, কিন্তু কিছু জিনিস আছে যে সে কিন্তু রেগুলার 3 মাস পর পর দিবে না। হয়তোবা 3 মাস আগে দিয়েছে, এখন ইমার্জেন্সি কন্ডিশন হচ্ছে, এজন্য সে আবার 3 মাস পর দিতে পারবে। সেক্ষেত্রে আমরা বলি ঠিক আছে, আপনার যেহেতু 3 মাস পার হয়ে গেছে, আপনি দিতে পারেন। এটা হচ্ছে হোল ব্লাডের ক্ষেত্রে। আর যদি আমরা অ্যাফরিসিস বলি, অ্যাফরিসিসের ক্ষেত্রে কিন্তু সে ব্লাড দেওয়ার 1 মাস পরেই আবার হোল ব্লাড দিতে পারবে। অ্যাফরিসিস মানে শুধু প্লাটিলেটটা দিল, দেওয়ার 1 মাস পর সে আবার হোল ব্লাড দিতে পারবে। আর যদি আমরা ওভারঅল চিন্তা করি, ছেলের ক্ষেত্রে 3 মাস পর দিতে পারবে, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 4 মাস, কিন্তু 4 মাস পর পর দিতে পারলেই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো এখন কথা হলো, আরেকটা ব্যাপার নিয়ে আমাদের খুবই থাকেন যে ভ্যাকসিনের ব্যাপারটা। যেমন যে কুকুর অথবা বিড়ালের আঁচড় বা কামড়ের কারণে 1 বছরের মধ্যে রেবিস ভ্যাকসিন বলে ব্লাডটা দিতে না করে। তো
হয় সেটার ব্যাপারে, বা আচ্ছা, এটা খুব ভালো ভালো কোশ্চেন। ভ্যাকসিন গুলো আছে যেগুলো যে আপনার করোনা ভ্যাকসিন বলেন, বন্য জি। ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটা বড় একটা কোশ্চেন যে রেবিস ভ্যাকসিনে যেটা আমরা বলি, এটা সাধারণত 1 বছরের মধ্যে কেউ ব্লাড দিবে না রেবিস দেওয়ার পরে। সাধারণত আমরা যখন ডোনার সিলেকশন করি, সবাই কিন্তু এই কোশ্চেনগুলো আসলে করা হয় না, বা জানেও না অনেকে, বা অ্যাভয়েড করে যায়। শুধু 3 মাস আগে ব্লাড দিয়েছেন, ব্লাড নিয়ে নেয়। কিন্তু একজন ডোনার সিলেকশনের ক্ষেত্রে সবগুলো কিন্তু ডোনারের যেগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু পূরণ করা উচিত। সেক্ষেত্রে আমরা তাদের হিমোগ্লোবিন দেখি, বয়স দেখি, ওজন দেখি, প্লাস হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা বললেন আপনি, রেবিসের ক্ষেত্রে আমরা 1 বছর পর্যন্ত ব্লাড নিব না। এছাড়া MMR যেটা মিজেল, মাম্পস, রুবেলা যেগুলো হচ্ছে, এগুলো 14 দিনের মধ্যে কোনো ভ্যাকসিন দিয়ে থাকলে সেগুলো আমরা 14 দিন পরে তাকে ব্লাড দিতে বলবো। আর হেপাটাইটিস বি ভাইরাস যেটা বলি, সেক্ষেত্রে আমরা তাকে 1 বছর পর ব্লাড দিতে বলবো। আর কিছু কিছু ইনজেকশন আছে বা অ্যান্টিবায়োটিক আছে, সেক্ষেত্রে আমরা আর কিছু একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর দিতে হবে। তো ওভারঅল যদি আমি বলি, ভ্যাকসিনের ক্ষেত্রে, রেবিস ভ্যাকসিনের ক্ষেত্রে 1 বছরের মধ্যে দিব না। 14 দিনের মধ্যে আমরা মিজেল, মাম্পস, রুবেলা গুলো দিব না। আর হচ্ছে যদি হেপাটাইটিস বি, সেগুলো আমরা অন্তত 1 বছরের মধ্যে দিব না। এ ভাইরাস, ই ভাইরাস, আর মোটামুটি ভ্যাকসিনের মধ্যে এগুলাই আছে। আর যেহেতু এখন করোনা ভ্যাকসিন, আচ্ছা, করোনা, হ্যাঁ, করোনা ভ্যাকসিন, ডেঙ্গু যেগুলো হচ্ছে, আমরা যে ডেঙ্গু যদি চিন্তা করি, ডেঙ্গু আগে ছিল যেটা হচ্ছে 14 দিন মধ্যে আমরা কোনো ডেঙ্গু যদি হয়, আক্রান্ত হয়, তো ডেঙ্গু পরবর্তীতে তাকে আমরা তখন 14 দিন পরে তাকে দিতে পারবো। সেটা হচ্ছে যে করোনার ক্ষেত্রে যেটা ছিল, করোনার ক্ষেত্রে 14 দিন পরে সে তখন ভ্যাকসিন দিতে পারবে, 14 দিন পর ভ্যাকসিন দেওয়া যাবে। তাহলে এখন যদি কেউ মানে অনেকে হৃদরোগ বা কিডনি রোগ বা রক্তজনিত সমস্যা থাকলে এগুলোর ক্ষেত্রে তাদের জন্য কি মেসেজ? আচ্ছা, বড় দুইটা কোশ্চেন মানে ডোনার পার্ট অংশ থাকে, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে ডায়াবেটিস। আমরা যখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের চিন্তা করি, এখানে দুইটা জিনিস আপনাকে আরেকটু বলে রাখি। একটা হচ্ছে বয়স এবং ওজনের ব্যাপারটা। আমরা সাধারণত বয়স 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত নিব। কিন্তু কোনো কারণে যদি নেগেটিভ ব্লাড দরকার পড়ে, বা কোনো কারণে মনে হয় যে না ব্লাড লাগবে, সেক্ষেত্রে আমরা কিন্তু 17 বছর বয়স একটা নিতে পারি। কিন্তু তার কনসেন্ট দিতে হবে তার বাবা মার। কারণ আমরা জানি বাংলাদেশে আইন অনুযায়ী 18 বছরের নিচে সে হচ্ছে নাবালক। তো সাবালক হতে হলে 18 বছর লাগে, এজন্য 18 বছর আমরা ধরে রেখেছি নিম্ন বয়স। আর উচ্চ বয়স যেটা হচ্ছে 65 বছর। তো 65 বছর একজন লোক ব্লাড দিতে পারবে, সে যদি আগে কয়েকবার ব্লাড দিয়ে থাকে, যেমন 30 বছর, 40 বছর, 50 বছর যদি কেউ ব্লাড দিয়ে থাকে, তাহলে সে 65 বছর বয়সে গিয়েও সে ব্লাড দিতে পারবে। কিন্তু একজন লোক কখনোই ব্লাড দেয় নাই, তার বয়স 65 বছর, সে আসছে এখন ব্লাড দিতে, সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করবো ব্লাড না দেওয়ার জন্যই। আর ওজনের ক্ষেত্রে যদি বলি, ওজন আমরা মিনিমাম ওজন ধরে রাখবো 50 কেজি, 50, 60, 50-এ অ্যাবভ হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু নেগেটিভ ব্লাড হলো, তারপর ব্লাড ইমার্জেন্সি প্রয়োজন, দরকার পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা 45 কেজি হলো, সেক্ষেত্রে ব্লাড নিব, তখন আমরা 450 জায়গায় 350 নিব। এখন আপনার কোশ্চেনে আসছে যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস একটা বড় অংশ। একটা উচ্চ রক্তচাপ যদি বলি, কেউ যদি উচ্চ রক্তচাপের জন্য নতুন করে মাত্র ওষুধ খাওয়া শুরু করে, সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে ব্লাড নিব না। অথবা সে উচ্চ রক্তচাপ ব্লাড ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ চেঞ্জ করে দেওয়া হচ্ছে উচ্চ রক্তচাপ মেনটেন করার জন্য, সেক্ষেত্রে ব্লাড নিব না। আমরা মোটামুটি 28 দিন পার হওয়ার পর থেকে উচ্চ রক্তচাপ যদি ঠিক হয়ে আসে, সেক্ষেত্রে আমরা ব্লাড নিতে পারবো। কিন্তু দীর্ঘদিন যাবত কেউ যদি প্রেশারের ওষুধ খাচ্ছে, তার প্রেশার কন্ট্রোলে থাকে, কোনো ধরনের কোমরবিটি নাই, তাহলে তার কাছ থেকে আমরা ব্লাড নিতে পারবো। সেক্ষেত্রে একটা দুইটা ওষুধ খেলেও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নিতে পারবো। আচ্ছা, কিডনি যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা ব্লাড নিব না। হ্যাঁ, যদি একুট কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা নিতে পারি অনেক কিছু চিন্তা ভাবনা করে। আর রক্তজনিত, আর রক্তক্ষরণ জনিত যদি কোনো কজ থাকে, সেক্ষেত্রে আমরা ব্লাড নিব না। আর আপনার হচ্ছে ডায়াবেটিসের ব্যাপারটা, যেটা হচ্ছে কেউ যদি কোনো ডোনার যদি আমরা ডায়াবেটিস দেখে, সে কোনো মেডিকেশনের মাধ্যমে ডায়াবেটিস তার কন্ট্রোলে আছে, ডায়াবেটিসের যে কোমরবিটি থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলো যদি থাকে, তার কাছ থেকে আমরা ব্লাড নিব না। কিন্তু কেউ যদি ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে বা ইনসুলিন দিতে হয়, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাভয়েড করবো, তাকে বলবো যে আপনি ডোনার হিসেবে সিলেক্ট করবো না। সে যদি শুধু মেডিকেশনের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তাহলে আমরা তার কাছ থেকে ব্লাড নিতে পারবো। ইনসুলিন দিলে আমরা কাছ থেকে ব্লাড নিব না। মানে যদি ওষুধ খাওয়া হয়, ওষুধের মাধ্যমে কন্ট্রোল হলে নিতে পারবো, ইনসুলিন দিলে সেটা নিব না। আচ্ছা, এখন আরেকটা বড় বিষয়, এখন অ্যালার্জির একটা বড় একটা ই থাকে। এখন যারা যে করোনা ভ্যাকসিন দিছে, দেখা যাচ্ছে যে দেওয়ার পরে প্রায় 100 জনের ভিতরে প্রায় 90-95 জনের এই একটা সাইড ইফেক্ট হিসাবে অ্যালার্জি আসছে। তো আগে তো অ্যালার্জি সমস্যা থাকলে আমরা নিতাম না, তো সেই ক্ষেত্রে এখন আচ্ছা, অ্যালার্জিটা এখন অনেক মহামারী আকারে অনেকটাই চলে গেছে বলা যায়। কিন্তু কেউ যদি মেডিকেশন না খায়, অ্যালার্জির জন্য যদি কন্টিনিউয়াস সে মেডিকেশন না নিচ্ছে বা অ্যান্টিফাঙ্গাল বা কোনো ওষুধ খাচ্ছে, তাহলে তাদের কাছ থেকে নিব না। ওষুধের মাধ্যমে যদি তার অ্যালার্জি কন্ট্রোল করা লাগে, তার জন্য তার কাছ থেকে আমরা ব্লাড নিব না। কিন্তু যদি বলে যে মাঝে সাজে বা ঠান্ডায়, হালকা কাশি ঠান্ডা হলে কিছু মেডিকেশন নেয়, তাহলে তার কাছ থেকে নিব। কিন্তু যদি দীর্ঘদিন যাবত অ্যালার্জির ওষুধ খাচ্ছে, তাকে আমরা বলবো আপনি ব্লাড দিতে পারবেন না।
আরেকটা হচ্ছে অ্যালার্জির কারণে অনেকের অ্যানাফাইলাক্সিস হয়। অ্যানাফাইলাক্সিস হচ্ছে অ্যালার্জিটা যখন মহামারী আকারে ছড়ায়, মানে তার শরীরে খুব খারাপ আকারে হয়ে যায় অ্যালার্জিটা, যে দেখা যায় পেট ব্যথা হতে চলে, হাত লাল হয়ে যেতে পারে, সোয়েলিং হয়ে যেতে পারে। মানে অ্যানাফাইলাক্সিসের যদি হিস্ট্রি থাকে অ্যালার্জির কারণে, ওই রোগীর কাছ থেকে, ওই ডোনারের কাছ থেকে আমরা ব্লাড নিব না। 1 বছরের মধ্যে যদি মেজর কোনো অপারেশন বা যদি কেউ আসে, অনেকে দেখা যাচ্ছে যে 6 মাসের কথা বা 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, কোনো হাত ভেঙে গেছে বা কোনো বড় ধরনের কোনো অপারেশন যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি? আচ্ছা, এটা একটা সময়ের ব্যাপারে একটা কোশ্চেন করলেন, যেটা সময় হচ্ছে 1 বছরের মধ্যে যদি কোনো মেজর কোনো অপারেশন হয়ে থাকে, তাহলে তাদেরকে ক্ষেত্রে আমরা বলি আপনি ব্লাড দিতে পারবেন না, যদি কোনো মেজর কোনো অপারেশন হয়। আর 6 মাসের মধ্যে যদি দেখা যায় যে আপনার কোনো ডেঙ্গু বা চিকুনগুনিয়া এই ধরনের রোগীদের কাছ থেকে আমরা ব্লাড নিব না। কিন্তু মাইনর অপারেশন যেগুলো হয়, সেটা 6 মাস হোক বা 1 বছর হোক, কোনো তার শরীরে ব্লাড দেওয়া হয় নাই, সে ব্লাড নেয় নাই রোগী হিসেবে, তাহলে তার কাছ থেকে আমরা ব্লাড নিতে পারবো। আর সিজার পরবর্তী যদি বলি, যে মহিলা রোগীর ক্ষেত্রে সিজারের সময় যদি তার শরীরে ব্লাড দেওয়া হয়, তাহলে সে 1 বছর পর্যন্ত ব্লাড দিতে পারবে না। 1 বছর পরবর্তী তাকে ব্লাড দিতে হবে। এবং সে যদি, কোনো মহিলা যদি প্রেগনেন্সি এবং ল্যাকটেশন পিরিয়ডে থাকে, তার কাছ থেকে আমরা ব্লাড নিব না। এটা মানে সিজার হওয়ার পরে, সিজার হওয়ার পর, তার মানে হচ্ছে 1 বছরের মধ্যে বড় অপারেশন হলে ব্লাড নিব না। আর কেউ 6 মাসের কোন একটা অপারেশন হয়েছে 6 মাস আগে, কিন্তু সে নিজে রোগী হিসেবে ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে, তাহলে তার কাছ থেকে আমরা ব্লাড নিব না। আচ্ছা, যদি একটা মেয়ে, যদি আপনার গর্ভবতী মেয়ে, সে যখন আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যেভাবে, সেক্ষেত্রে 1 বছর পর মনে করেন সে কি দিতে পারবে? না, ল্যাকটেশন পিরিয়ড তো আসলে আমরা 2 বছর বলি। 2 বছরের মধ্যে যদি কেউ যদি এরকম ল্যাকটেশন পিরিয়ডে থাকে, তার কাছ থেকে ব্লাড নেওয়া উত্তম। না নেওয়া উত্তম বাচ্চাদের ক্ষেত্রে। আরেকটা সবচেয়ে বড় একটা, এগুলো আসলে মানে ধরা হয় না তেমন, এর যেমন যে দাঁত উঠানোর ব্যাপার। আচ্ছা, অনেকে দাঁত উঠায় 1 সপ্তাহের মধ্যে দাঁত না করে, এখন বর্তমানে আপনারা এটা না করেন। আচ্ছা, আমরা এখন যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কথা বলি, 14 দিনের মধ্যে যদি কেউ অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে, টানা 5 দিন 7 দিন 10 দিন টানা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার কাছ থেকে আমরা ব্লাড নিতে না বলি 14 দিনের মধ্যে। আর দাঁত উঠানোর ক্ষেত্রে যদি 7 দিনের মধ্যে, পরে প্রশ্ন করতেছি। আচ্ছা, দাঁত উঠানোর মধ্যে যদি কেউ যদি বলে, আমরা হিস্ট্রি আসলে নেওয়া হয় না, সবাই নেয় না, যদি বলি যে আপনি দাঁতের কাজ করেছেন কিনা, সেটা দাঁত উঠা, দাঁত তুলে ফেলা, স্কেলিং, এই ধরনের কাজ যদি করে থাকে, তাহলে 7 দিনের মধ্যে যদি কেউ এই কাজগুলো করে থাকে, তাকে অ্যাভয়েড করে যে আপনি রক্ত দিতে পারবেন না। এটা না নেওয়া উত্তম। আচ্ছা, এটার কোনো মানে ব্যাখ্যা আছে যে নিলে যদি কেউ, আচ্ছা, কেউ যদি আসলে খুব যে সমস্যা হয়ে গেলে, একজনের হইলেই তো তার জন্য 100%, সেক্ষেত্রে আমরা কেন বলি স্কেলিং ফিলিং এর মাধ্যমে, যে অনেক সময় এন্ডোকার্টাইটিস হওয়ার চান্স থাকে, তো তার ব্লাডটা যে আরেকজনের শরীরে যাবে, সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। সেজন্য আমরা বলি যে অন্তত দাঁত উঠানো, দাঁত ফেলা, স্কেলিং ফিলিং এই ধরনের কাজ যদি আপনি 1 সপ্তাহের মধ্যে করে থাকেন, আপনি 1 সপ্তাহ পরে ব্লাড দিবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় সবচেয়ে বললাম, যেটা অনেক মানুষ এখন ট্যাটু করতে খুব পছন্দ বোধ করে, তারপর আবার কানে ফোঁটা, মানে কানে করে, তো সেই ক্ষেত্রে কি করা যায় তাদের জন্য? আচ্ছা, ট্যাটু বা আকুপাংচার যেগুলো বলে, 1 বছরের মধ্যে যদি এরকম কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমরা তাদের কাছ থেকে ব্লাড নিব না। ট্যাটু বা আকুপাংচার যদি থাকে, 1 বছর পর সে ব্লাড দিতে পারবে। আর কানে ফোঁটা যদি করে? কানে ফোঁটা দিতে পারবে। আকুপাংচার আর কানে ফোঁটা দুটো একটু আলাদা জিনিস। কানে ফোঁটা তাহলে সেটার মধ্যে কোনো সমস্যা হবে না? এটা সমস্যা, কানে ফোঁটা, নাক ফোঁটানো এরা দিতে পারবে, কিন্তু আকুপাংচার অথবা হচ্ছে ট্যাটু মার্ক যেগুলো থাকে, তারা 1 বছর পর দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন নেশা বা নিষিদ্ধ ওষুধের প্রতি যদি আসক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এটা তো অবশ্যই নেওয়া যাবে না। আসলে এই ধরনের হিস্ট্রি তো ডোনার অনেক সময় বলে না, বা অনেক আগে হয়তো সে খেয়ে থাকতো, এখন খাচ্ছে না। এটা আমরা যারা ডোনার সিলেকশন করি, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে, এবং আমরা নর্মালি যেটা সবসময় যেটা করি, আমরা প্রেশার দেখি, পালস দেখি, তা মেন্টাল স্টেট দেখলেই আমরা বুঝতে পারবো এই রোগীটা আসলে নেশায় আসক্ত আছে কিনা। যদি এরকম আসক্ত থাকে, আমাদের কাছে মনে হয়, আমরা ডাইরেক্ট বলে দেবো যে আপনার কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না, যদি আমার ফিজিক্যাল বা দেখি মনে হচ্ছে যে এই লোকটা একটু এরকম হতে পারে। এখন সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি মনে করেন আপনার মদ খেয়ে আসছে, মদ খাইছে, তাহলে সে যদি গতকালকে মদ খাইছে, তাহলে সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, এই অ্যালকোহলের যেটা হচ্ছে, আপনি যেটা বললেন, অ্যালকোহলের একটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে, যে কি পরিমাণ সে খেয়েছে। কেউ যদি রেগুলার বেসিসে অ্যালকোহল খায়, বা 2-4 দিন আগে হঠাৎ মানে অল্প একটু খেয়েছে, এটা অন্তত তাকে পার হতে হবে মিনিমাম 72 ঘন্টা। এবং এইটুকু অ্যালকোহল খাওয়ার মধ্যে তার কোনো ধরনের নেশা, মানে সে আসক্ত হয়ে গেছে কিনা, বা অন্যরকম সাইকোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে কিনা, বা স্মৃতি শক্তি ভ্রমের মতো আচরণ করেছে কিনা, তাহলে তার কাছ থেকে নেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর হলো আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, যে মানে গনোরিয়া, সিফিলিস রোগ যাদের আছে, তাদের ক্ষেত্রে মানে কোন টাইম পর্যন্ত ব্লাড নেওয়া? গনোরিয়া, সিফিলিসের ক্ষেত্রে আমরা বলি 1 বছরের মধ্যে সে ব্লাড দিতে পারবে না। ডায়াগনোসিস হওয়ার 1 বছর পর থেকে সে ব্লাড দিবে। মানে যখন সে ট্রিটমেন্ট কমপ্লিট করার 1 বছর পরে। 1 বছর পর। আর এর মধ্যে যদি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অবশ্যই রিস্ক থেকে যায়।
পেশেন্টের রিস্ক থেকে যায়। আর ডোনারের ক্ষেত্রে কি কোনো রিস্ক থাকে? এটা মনে করেন আমি একটা জিনিস ব্যাপারে কি করি, যেমন অনেকে বলে এটা কি ভ্রান্ত ধারণা কিনা যায় না, যেমন যে একজন যে কেউ যদি কোনো অসুস্থতা আক্রান্ত হয় কোনো ডোনারের ক্ষেত্রে, সে 14 দিন অ্যান্টিবায়োটিক খায় বা 7 দিন খায় কোর্স অনুযায়ী। অ্যান্টিবায়োটিকটা খাওয়ার 14 দিন পর আমরা ব্লাডটা নিতে বলি, তখন সে 14 দিনের মধ্যে সে যদি ব্লাডটা দেয়, তাহলে সেক্ষেত্রে কি ওই যে অ্যান্টিবায়োটিকের যে ওষুধ থাকে সেটা কি কোনো সার্কেল নষ্ট হবে এরকম কোনো কিছু নাকি অন্য? আচ্ছা, এটা যেটা হচ্ছে মানে আমরা তো নর্মালি বলি যে অ্যান্টিবায়োটিক খাওয়ার অন্তত 14 দিনের মধ্যে আপনি ব্লাড দিবেন না, সেটা বলে কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছে সে একটা নিশ্চয়ই একটা কোনো ডায়াগনোসিস হচ্ছে ডোনারের, কোনো না কোনো তার ইনফেকশন আছে, ইনফ্লামেশন আছে, যার কারণে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এখন ওই রোগীটা যখন নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছি, ওই রোগীর ব্লাডটা যখন আমরা কোনো পেশেন্টকে দিব, অবশ্যই না কোনো কোনো তার জন্য একটা সাইড এফেক্ট থেকে যায়, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাভয়েড করি যে আপনি অন্তত অ্যান্টিবায়োটিক দেওয়ার 14 দিন পরে গিয়ে আপনি ব্লাড দেন। মানে তাহলে সার্কেলের কোনো সার্কেলের এরকম না, নির্দিষ্ট কোনো আসলে এরকম মানে এক্সাক্ট আপনি প্রমাণও পাবেন না যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে একটা ডোনার খাওয়া হয়েছে, তার ওই ডোনার কাছ থেকে আমি ব্লাড রোগীকে দিয়েছি, রোগীর অনেক বড় কিছু সমস্যা হয়ে গেছে। জাস্ট আমরা সচেতনতামূলক হিসেবে বলি যে আপনাকে অন্তত 14 দিন পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার 14 দিন পরে আপনি ব্লাড দেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন অনেকের যেমন বর্তমানে মানে বেশিরভাগ সময় যখন ব্লাড নিতে আসে তখন দেখা যায় যে 2 দিন একটু ঠান্ডা ছিল, ওই একটা ওষুধ খাইছে, 2টা ওষুধ খাইছে, তো তাদের ক্ষেত্রে বা কোনো আছে মানে? না, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো, একটা দুটো যদি অ্যালার্জির জন্য কোনো ওষুধ খেয়ে থাকে নিতে পারবো। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও যদি সে একটা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে বা হ্যাপাজাইটিস খাচ্ছে 2-1টা, তাদের কাছ থেকেও নিব। কিন্তু যদি ব্রণের কারণে, যে আমরা জানি যে ব্রণের চিকিৎসার জন্য একটু দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক খেতে হয়, তাদের কাছ থেকে আবার ব্লাড নেওয়া যাবে, ব্রণের জন্য যারা চিকিৎসাধীন আছে। আচ্ছা, ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হলো কি আমরা মোটামুটি সাধারণ অনেক কিছু জানতে পারলাম। এছাড়া আপনার কাছে আর কোনো মানে এইসবের ক্ষেত্রে কোনো মেসেজ আছে যে মানে কোনো বিষয় নিয়ে এই সাধারণ প্রশ্ন স্যার? জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ যে আমরা রক্ত পরিসঞ্চালনের একটা বড় একটা বিষয় নিয়ে এখানে কথা বলছি। এইটার ব্যাপারে যদি আমরা সচেতনমূলক ভাবে এই ব্যাপারগুলো সবাইকে জানাতে পারি, দেখা যায় ডোনার যখন সিলেকশন হয় আমাদের এখানে আসার পরে আমরা এই কোশ্চেনগুলো করি, তখন একজন ডোনারকে যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে না পারি ডোনার চলে যায় বা তাদের জন্য একটু কষ্টকর হয়। তো এর মাধ্যমে যারা আপনারা ডোনার সিলেকশন করবেন, আগে থাকতে অন্তত বেসিক জিনিসগুলা, যে তার বয়সের ব্যাপারটা, তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, ডায়াবেটিসের প্রবলেম আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, হাতের বেন ঠিক আছে কিনা, সে এই আমি এর মধ্যে যে কথাগুলো বললাম কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিনা, দাঁতের কাজ উঠেছে, এই কোশ্চেনগুলো যদি আপনারা নিজে থেকে আগে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন তাহলে আমাদের জন্য সহজ হয়। কারণ একজন ডোনার ম্যানেজ করা খুব কঠিন বিষয়। এই একজন ডোনার আমাদের এখানে আসার পরে এই কোশ্চেনগুলো করার পর সে যদি বাদ হয়ে যায়, এটা আপনাদের জন্য কষ্টকর, আমাদের জন্য একটু খুব কষ্টকর হয়ে যায় যে একটা ডোনার সিলেক্ট করে আনলেন, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লো না, একজন ডোনার নিয়ে আসতে হয়। তাহলে এখন আমার মানে চাওয়া হচ্ছে যে সবাই এই ব্যাপারগুলো জানুক, যে ব্লাড দেওয়ার জন্য কে মানে উপযুক্ততা দান করে, এর জন্য রক্ত যারা ডোনার দিবেন তারা অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে, এবং সকল ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনার রক্তের মাধ্যমে যে পেশেন্টকে দিবেন, পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবং আরেকটা বড় কথা, আপনার রক্তের মাধ্যমে 4 জন কিন্তু পেশেন্ট রোগী আমরা বাঁচাতে পারি, কারণ এখন আমরা কম্পোনেন্টের দিকে চলে যাচ্ছি, হোল ব্লাড থেকে বিভিন্ন কম্পোনেন্ট করে আমরা রোগীকে ব্লাড দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে এখনো কিন্তু যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফার্স্ট কোশ্চেন আপনার যেটা ছিল, এটা এখনো অনেকে ফুলফিল বা মেনে চলতে পারে না, অনেকে বলে না দেন কোনো সমস্যা নেই। আমরা আসলে এ ধরনের কোনো রিস্ক কন্ডিশনে যাব না, আমরা চেষ্টা করব রক্ত পরিসঞ্চালন বিভাগ থেকে যে কথাগুলো, যে গাইডলাইনগুলো দিচ্ছে আমরা এগুলো মেনে চলার জন্য। তাহলে আশা রাখি আমাদের রক্ত পরিসঞ্চালন বিভাগ আরো সামনে আরো এগিয়ে যেতে পারবে। তো এটা তো আপনি পেশেন্টদের বললেন যাচাই করার জন্য, যেন মানে কোনো ডোনারকে যদি আনে তাহলে সেক্ষেত্রে তারা যেন এগুলো জিজ্ঞেস করে, তাহলে এটা সবচেয়ে উত্তম। তো ডোনারদের ক্ষেত্রে কি কোনো মেসেজ? হ্যাঁ, অবশ্যই সুন্দর কোশ্চেন। যে আমরা যখন ডোনার সিলেক্ট করব, ক্রাইটেরিয়া গুলো বললাম, প্লাস হচ্ছে যে ব্লাড দিবে তাকে রাত্রের বেলা পরিপূর্ণ সুন্দর একটা বিশ্রাম হতে হবে, ভালো ঘুম হতে হবে। আমরা সকালবেলা যখন সে ব্লাড দিবে ভালো করে নাস্তা করে নিতে হবে, কারণ ব্লাড ভলিউম বাড়াতে হবে, পানি, ডাবের পানি বা যে কোনো কিছু লিকুইড খাবার খেয়ে তারপর সে ব্লাড দিবে। ব্লাড দেওয়ার পরবর্তী কিছু পরামর্শ আমাদের ডোনারের প্রতি থাকে, যে ব্লাড দেওয়ার পর অনেকে চলে যায়, বাইক চালায়, এ ধরনের কিছু করা যাবে না, বাইক চালানো যাবে না, গাড়ি চালানো যাবে না, প্লেনে মানে বড় ধরনের জার্নি করা যাবে না, হাতে যে হাতে আমরা বিন পাখিজাত করি ওই হাতে অন্তত 5 কেজি 10 কেজি কোনো কিছু তোলা যাবে না। অ্যাটলিস্ট তাকে 12 ঘন্টা পরিপূর্ণ রেস্ট থাকা উচিত, এবং কোনো ধরনের অ্যালকোহল খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, এবং লিকুইড খাবারটা ব্লাড দেওয়ার পর একটু বেশি পরিমাণে খাবে। তাহলে তার শরীরে যে ব্লাডটা দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি এটা পরিপূর্ণ হয়ে যাবে এবং ডোনারের শারীরিক কোনো সমস্যা হবে না। একটা কথা হচ্ছে যে আমরা যদি স্বেচ্ছায় রক্তদান করি তাহলে আপনারা জানেন যে 5টা রোগ স্ক্রিনিং করি, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস HIV, সিফিলিস, ম্যালেরিয়া,
তাহলে এই টেস্টগুলো 5টা টেস্ট আপনি কিন্তু ইজিলি জেনে যাচ্ছেন যে একজন ব্লাড দেওয়ার মাধ্যমে আমার স্ক্রিনিং এর মাধ্যমে কোনো রোগ আছে কিনা আমি জেনে গেলাম, যদি কোনো আল্লাহ না কোনো সমস্যা ধরা পড়ে সে অনুযায়ী আমি ট্রিটমেন্ট নিতে পারি। তো এই জন্য বলবো আমি যে অন্তত আপনারা যারা আমার আছে অন্তত প্রতি বছরে একবার চেষ্টা করে স্বেচ্ছায় ব্লাড দেওয়ার জন্য। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা উপকার আসবে। আর স্যার দেশবাসী মেসেজ আছে ধন্যবাদ সবাইকে, আপনার চ্যানেলের মাধ্যমে যারা বলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই রক্তের দানের মাধ্যমে সবাই এগিয়ে আসবো। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনারা একটা প্ল্যান করেছেন যে এই 16ই ডিসেম্বর উপলক্ষে যে 1 লক্ষ ব্যাগ ব্লাড কালেকশন করার জন্য। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, 1 লক্ষ ব্যাগ কালেকশন করছি এবং স্বেচ্ছায় যারা রক্ত দিবেন সবার ফোন নাম্বার, এনআইডি এগুলো সব ব্লাড ব্যাংকে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা লিপিবদ্ধ করে রাখছি। তো যখন কোনো একজন পেশেন্টের দরকার হবে, কেউ যেন কোনো রক্তের কারণে মারা না যায়, সে যেন নেগেটিভ ব্লাড হোক বা ব্লাডের যে কোনো কম্পোনেন্ট হোক, আমরা দেশবাসী যদি সবাই এগিয়ে আসি, বিশেষ করে যুবক যারা আছেন, তাহলে আমাদের রক্তের যে চাহিদা আছে ইনশাল্লাহ আমরা এটা পরিপূর্ণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।